আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সাধারণত রাজনীতির যে কথাগুলো থাকে সেগুলো আমরা আলোচনা করি। আজকের দিনের যে আলোচনা, সেই আলোচনা শুরুর আগে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় যে কথাগুলো রয়েছে সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং জো বাইডেনের বৈঠক এবং সেই সঙ্গে এই নিউ ইয়র্কে বিভিন্ন আলোচনা এবং ডক্টর ইউনূস এবং জো বাইডেনের যে ঐতিহাসিক বৈঠক, আমরা যেটি জানি যে সাইড লাইনে কখনোই এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় না, বিরল ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে এবং এরপর যে আন্তরিক ছবিগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু আলোচনায় রয়েছে। আমি যদি ডক্টর সাব্বির আহমেদের সঙ্গে আলোচনা শুরু করি, আজকে আমাদের বিষয়টি আমরা ঠিক করেছি রাষ্ট্র সংস্কারে যুক্তরাষ্ট্রের সমর্থন। আপনি জানেন যে জো বাইডেন যেই প্রথম দিন যে বৈঠকটি হলো, সাইড লাইনের বৈঠক, সবাই বলছেন এটা একটি বিরল ঘটনা। এই বৈঠকে সরাসরি বলেছেন যে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন থাকবে। এই আসলে যুক্তরাষ্ট্রের বিষয়ে তো আমরা একটু যতই বলেন আমাদের এক ধরনের সন্দিহান থাকেই যে যুক্তরাষ্ট্র সবাইকে যখন উজাড় করে দিতে চায়, কেমনভাবে দিতে চায়, কি দিতে চায়। আমরা বিশ্বাস করতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু হিসেবেই সবকিছু দিতে চায় এবং ডক্টর ইউনূস সেখানে একটা বড় ব্যাপার, আমাদের প্রধান উপদেষ্টা। এই অকুণ্ঠ সমর্থনটা আসলে কতটুকু এগিয়ে নেবে বাংলাদেশকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স হয়েছে মাত্র 1 মাস কিছুদিন আর কি। ইতিমধ্যেই এই সরকার, আমি মনে করি যে এই যে ইউনূসের সাথে যে সাম্প্রতিক বৈঠকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে, এইটা একটা কূটনৈতিক সফলতা আমি বলতে চাই আর কি। তবে এটা নিয়ে বাইরেও নানান রকম কথা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের সাথে তার এই চীন, ভারত এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কের সমীকরণ, যে সমীকরণটা আগের সময়ে যেটা ছিল অধিক মাত্রায় ভারতের দিকে, এখন মানুষের মধ্যে এই যে জিনিসটা দিয়ে তারা কথা বলছেন যে সম্ভবত এই সময়ে এসে এই সমীকরণের প্রায়োরিটিটা বোধহয় খানিকটা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে গেল। খানিকটা না, আসলে যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকে গেছে, এটাই আমার মনে হয় আর কি। তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কারে যে সহযোগিতার কথা তারা বলেছে, আমার বিশ্বাস তারা আমরা মানে বর্তমান সরকার সেই সহযোগিতাটা পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তবে কি ধরনের সহযোগিতা তারা করবে সেটা তো আমরা এখনই বলতে পারছি না। তো সেটা হয়তো আমরা সংস্কার প্রস্তাবটা শুরু হয়েছে মাত্র, মানে সংস্কারের যে প্রক্রিয়াটা, কার্যক্রমের প্রক্রিয়া, সেটা যখন একটা পর্যায়ে পৌঁছবে তখন হয়তো বোঝা যাবে যে তারা কি ধরনের সহযোগিতা পেতে পারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সেই সহযোগিতা বিভিন্ন টেকনিক্যাল কোঅপারেশন হতে পারে, যেটা সাধারণত আমরা আগেও দেখেছি যে নির্বাচন কমিশনকে সাধারণত যুক্তরাষ্ট্র তার যে সহযোগিতাগুলো করে, তার যে নিজস্ব তার সহযোগিতার কতগুলো চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো দিয়ে সেই সহযোগিতা করে। আমরা ইতিমধ্যেই জানি যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কয়েকটা তাদের সহযোগী সংগঠন রয়েছে, তার মধ্যে এনডিআই একটা খুব গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন, ডেমোক্রেটিক পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক। তো এরা এই মানে বাংলাদেশের গণতন্ত্রায়নে সবসময় তারা একটা ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করে। তো আমি শুনেছি যে তারা ইতিমধ্যেই তাদের কর্মতৎপরতা শুরু করেছে। এটা আসলে এখনই আমরা বলতে পারছি না যে সহযোগিতাটা কীরকম হবে। এই নির্বাচন তো একটা জায়গা, নির্বাচনী সংস্কার, আরও ব্যাংকিং সেক্টরের সংস্কার রয়েছে বা আপনার অর্থনীতির নানান জায়গায় যে সংস্কারের সুযোগ রয়েছে। তো তারা হয়তো পরামর্শ দেবেন, টেকনিক্যাল কোঅপারেশন করবেন,
নানানভাবে তারা হয়তো সেই আমরা সহযোগিতা একটু যদি সোহরাব হাসানের কাছেও যাই, যে সোহরাব হাসান, আমরা যেটি দেখতাম যে এই যে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের আগে কিন্তু যিনি ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, তিনি বিভিন্নভাবে নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছেন। সেখানে কিন্তু তারা কিছু তাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছিল। আপনি কি আমাকে এটি রিলেট করতে পারেন কিনা যে এই যে সংস্কারের সঙ্গে অকুণ্ঠ সমর্থন, তারা কি আসলে ওই যে প্রস্তাবনা এগুলোকেই বোঝালো না? আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে কি ধরনের সংস্কার করতে পারে, বা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা সাব্বির আহমদকে, অধ্যাপক সাব্বির আহমদ। বিষয়টা হচ্ছে রাষ্ট্র সংস্কার কার সংস্কার? আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার মানে কি? গণতন্ত্রায়ন। আমরা গণতন্ত্রের দিকে, গণতান্ত্রিক কাঠামোটা জোরদার করতে চাই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কেন, আমরা পৃথিবীর সব দেশের সমর্থন চাইব, সহযোগিতা চাইব। এখন হ্যাঁ, যুক্তরাষ্ট্রকে আগ বাড়িয়ে দিচ্ছে এটি, বা যুক্তরাষ্ট্রের কাছে চাচ্ছি কি না? কিছু কিছু বিষয় আছে তো মানে সর্বজনীন, যে মানবাধিকার সুরক্ষা দেয়া, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, আপনার মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এগুলো যে কেউ পৃথিবীর কেউ অন্তত প্রকাশ্যে বলবে না যেগুলো সমর্থন করি না, তাই তো? সুতরাং সমর্থন আমরা পাবো। এবং আপনি যে নির্বাচনের কথা বলছিলেন, সেই নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ আর যারাই এখানে এসেছিলেন, যিনি এখানে প্রতিনিধি ছিলেন পিটার হাস, সবার কথা ছিল যে ভোটের অন্তর্ভুক্তিমূলক একটা ভোট হোক, কিন্তু সেটা আমরা করিনি। মানে তৎকালীন যে সরকার সেটি করেনি, তারা একতরফা নির্বাচন করেছে এবং নির্বাচন করার 7 মাসের মাথায় তাকে কিন্তু দেশ মানে পদত্যাগ করতে হয়েছে ছাত্র গণ আন্দোলনের মুখে। সুতরাং আমরা সেই ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার একটা 6টি কমিশন গঠন করেছে, অর্থাৎ সংস্কারের লক্ষ্যে, সংস্কারের অভিমুখে। সেটি হচ্ছে যে কিভাবে রাষ্ট্রকে আরও গণতান্ত্রিক করা যায়, আরও জনমুখী করা যায়, আরও জনবান্ধব করা যায়, এবং যে অনাচারগুলো আছে, যে দুর্নীতি, অর্থ পাচার, যে কী বলে অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা আছে, সেগুলো কীভাবে কাটিয়ে সামনের দিকে এগোনো যায়, এবং যারা এই দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা। তো এটি যুক্তরাষ্ট্র তো এর বিরোধিতা করবে না, মানে সমর্থনই করবে, কারণ আইনের শাসন, ন্যায় বিচার, এটা সবারই প্রত্যাশা, সবারই কাম্য। এখন আমরা কতদূর যাব? আমরা যদি একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। তো সেক্ষেত্রে সরকার একটা বড়, যে কিভাবে নির্দলীয় সরকারের অধীন নির্বাচন হয়, এবং সেটি এখন যে সরকার আছে অন্তর্বর্তী সরকার নির্দলীয়, কিন্তু আমরা এটা সাংবিধানিকভাবে ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটা আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার ক্ষেত্রে কি কি বাধা হতে পারে? বিচার বিভাগের ক্ষেত্রে একজন সাবেক প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন বিচার বিভাগকে এর মধ্যে না জড়ানো, এবং আমরা দেখেছি যে বিচার বিভাগকে যেহেতু জড়ানো হয়েছিল, সে কারণে নির্বাচনের সময় কে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি কে হবেন এটা নিয়ে একটা, এবং তার বয়স বাড়ানো নিয়েও কে হবেন সেটা নিয়েই তো মনস্তাত্ত্বিক লড়াই ছিল। তারপর বয়স বাড়ানো হলো, যে বয়স বাড়িয়ে একজনকে শেষ বিচারপতি করা হলো। এখন সেই যে ক্ষতগুলো সেগুলো কিন্তু দূর করতে হবে। আরেকটি কাজ হচ্ছে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি? মানুষ ভোট দিতে চায় কেন? একটা তার রাষ্ট্র শাসনে তার অংশীদারত্ব থাকবে, তার অধিকার থাকবে, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে কি না। আমরা তো দেখেছি যে সব সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেগুলো বলা হয় যে 4টি নির্বাচন, 91, 96, 12 জুন, 2001 আর 2008, সেই নির্বাচনের পর যে সংসদ হয়েছে, সরকারি দল বিরোধী দল, তারা কি সংসদ কার্যকর করেছে? তাহলে আমাদের এমন একটি ব্যবস্থা করতে হবে সংসদ কার্যকর থাকবে। কেউ
অনির্দিষ্টকালের জন্য বয়কট করতে পারবে না। সরকারি দল চাইলেই সেটি দখল করতে পারবে না। একটু যদি আপনাদেরকে প্রশ্নটা রাখতে চাই, যে কারণে আমি এই আলোচনাটি তুললাম, সেটি হলো যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন। আরেকটি শব্দ কিন্তু আমরা পাশাপাশি আনতে পারি, হস্তক্ষেপ। সমর্থন এবং হস্তক্ষেপের আমি জানি না আপনারা একমত হবেন কিনা, কারণ আমাদের যে সবচেয়ে কাছের প্রতিবেশী, যাকে আমরা সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ বলতাম এর আগের সরকার, সেটি ভারতও কিন্তু চেয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারাও বলতো। কিন্তু বাংলাদেশ আরেকটি দেশের বলয়ের মধ্যেও আছে, সেটি চীন, এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অকুণ্ঠ সমর্থন, এবং ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার। এই সব কিছু মিলে সাব্বির আহমেদ, আসলে এই সমর্থনটা বাংলাদেশ কতটুকু হজম করতে পারবে, যদি আমি হজমের কথাই বলি? আমি যতদূর মনে করি, আমার ব্যক্তিগত মত যেটা হলো, ভারত যেভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায়, বা আমি যদি বলি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি সেই প্রক্রিয়া বলতে বোঝাচ্ছি নির্বাচনী প্রক্রিয়াতে যেভাবে হস্তক্ষেপ করেছে 14 সাল থেকে, যে একটি মানে ভোটারবিহীন নির্বাচনকেও তারা সমর্থন, গণতন্ত্রের কথা বলেই কিন্তু করেছে, হ্যাঁ, গণতন্ত্র রাখার জন্য। আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই কাজটা করবে না। তারা, আমি যতদূর বুঝি, তারা তাদের এই সরকারের যে ধারাবাহিক প্রক্রিয়া, মানে সংস্কারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা নৈতিক সমর্থন দিবে। যদি কোথাও তাদের কোনো টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস, মানে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতার নেচারগুলো আমি অন্যান্য ক্ষেত্রেও দেখি, যে তারা ওই জায়গাগুলোতে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াবে। যেমন কোনো ধরনের প্রযুক্তিগত যদি সহায়তা দরকার পড়ে, সেটা তারা করবে, কিন্তু ওই ধরনের কোনো ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র যাবে না। কারণ এইটা নিয়ে তো ইতিমধ্যেই আমরা জানি যে বিগত সরকারের সময় এখানে পিটার হাসের যে ভূমিকা, এটা নিয়ে অলরেডি একটা বিতর্ক তখন তৈরি হয়েছিল, মানে এই ধরনের। সুতরাং তারা নিশ্চয়ই তাদের, আমার ধারণা যে তারা তাদের যে পছন্দ মাফিক সরকার, সেটা তো তারা পেয়েই গেছে এখন। সুতরাং একদিক থেকে তারা, এই সরকার যুক্তরাষ্ট্রের পছন্দ মাফিক সরকার, তাই তো? মানে আমি যেটা বলতে, আমার যতটুকু, আমি যেভাবে জিনিসটাকে বুঝি, যে এই যুক্তরাষ্ট্র এই সরকারের পক্ষেই তাদের একটা অবস্থান আছে। সুতরাং যেহেতু আছে, সুতরাং তারা যদি ডেমোক্রেটিক প্রসেসকে, আমার তো মনে হয় যে ডেমোক্রেটিক প্রসেস তো আর বাইরে থেকে চাপিয়ে দিতে পারবে না, এটা সম্ভব না। এটা ইন্টারনাল প্রসেসই করতে হবে। আমি জানি না আপনাকে বোঝাতে পেরেছি, ডক্টর সাব্বির আহমেদ বললেন যে বিষয়টি, যে সমর্থন তো অবশ্যই করবেন, নির্বাচনের সংস্কার সমর্থন এর আগেও আমরা বড় অনেক দেশকেই সমর্থন করতে দেখেছি আমাদের দেশে, এবং আপনি জানেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি কেমন। ঠিক এই মুহূর্তে কিন্তু বড় একটি দলকে আমরা দেখতে পাচ্ছি না, যারা নিকট অতীতে সরকারে ছিল তাদেরকে দেখতে পাচ্ছি না। আসলে নির্বাচনটি কি সর্বদলীয় হওয়ার মতো সমর্থনের জায়গায় যাবে? হওয়া উচিত। অন্তর্বর্তীমূলক নির্বাচন যদি চাই, যে কারণে আমরা 7 জানুয়ারি নির্বাচনকে নাকচ করি, সমালোচনা করি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ, সেই একই কারণে ভবিষ্যতে যে নির্বাচনই হোক সবাইকে নিয়েই হতে হবে। এমনকি অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের তো রাজনীতি করার অধিকার আছে, বা আওয়ামী লীগ বলার পরে কিন্তু আমরা একজন উপদেষ্টাকে অন্য ভাবে দেখলাম, কিন্তু যে এই কথাটি বলার পরে সেটি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই। এই যে আওয়ামী লীগের নির্বাচন করা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা উচিত, আবার কেউ বলবে যে না, আওয়ামী লীগ যেহেতু এতগুলো মানুষের প্রাণ হরণ করেছে, এতগুলো মানুষকে হত্যাকাণ্ড করেছে, সুতরাং তার হওয়া উচিত না। এই বিতর্ক থাকবে। এখন আইনি প্রক্রিয়ায় সেটি মত, এর একটা আইনি প্রক্রিয়া আছে। ধরে নিলাম এই পুরো যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তার সঙ্গে আওয়ামী লীগের 100 নেতাকর্মী জড়িত, বা 1000 নেতাকর্মী জড়িত, কিন্তু বাকিদের কি করবেন? বাকিদের তো কথা বলার অধিকার, সরকারের লেগাসি বহন করে, লিগাসি করে। আবার লিগাসি যদি আপনি সঙ্গেই রাখেন, তাহলে এই লিগাসি কিন্তু জাতিকে আজীবন বহন করতে হবে। এবং আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সেটাও কিন্তু ওই লিগাসির কথা বলে,
যে তারা 71-এ যেহেতু এই এখন অনেক পক্ষ থেকে আওয়ামী লীগকেও নিষিদ্ধের ঘোষণা না আসছে, ঘোষণা কি বলে, দাবি আসতে পারে, আবার সেই দাবির বিপরীতে যে বক্তব্য, কথা হচ্ছে সবাইকে কথা বলতে দিতে হবে। সবার কারো মুখ বন্ধ করা ঠিক নয়, কারণ মুখ বন্ধের জন্যই কিন্তু এই পরিণতি হয়েছে। না এই প্রসঙ্গে একটু মানে ঠিক এই প্রসঙ্গের কথার জন্য বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গতকালকে কথা হয়েছে যে অন্তত 10 বছরের জন্য আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা উচিত। ডক্টর সাব্বির আহমেদ, আমরা কথা প্রসঙ্গে এইদিকে আসলাম আর কি। না, যেটা সৌরভ ভাই বললেন যে মানে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, তো সেখানে এই হত্যাকাণ্ডের জন্য পুরো দল কি দায়ী হবে কিনা, দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক, আমিও মনে করি যে এটা হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত নয়। যারা অপরাধী তাদের শাস্তি হবে, কিন্তু এই দলটিকে শাস্তি দেওয়াটা সমীচীন বলে আমি মনে করি না আর কি। এবং আমি মনে করি যে সামনের নির্বাচনটা সেটা অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। এই বিষয়ে সোহরাব হাসানের মন্তব্য নেব আমরা ছোট একটি বিরতি পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখছেন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। বিরতি থেকে ফিরে আমরা আবারও সেই প্রশ্নের উত্তর জানবো সোহরাব হাসানের কাছে, আওয়ামী লীগের কি নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত নয়। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যে আলোচনাটি করছিলাম, দর্শক সৌরভ হাসানের কাছে যে বিষয়টি জানতে চেয়ে আমরা শেষ করেছিলাম ডক্টর সাব্বির আহমেদের কাছ থেকে, যে গতকাল প্রসঙ্গক্রমে আমাদের এই কথাটি আসলো যে অনেকেই তো আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছেন, কিন্তু আমরা চাচ্ছি সংবিধান, গণতন্ত্র, সংবিধানের সংস্কার, আমরা চাচ্ছি গণতন্ত্রকে ফেরাতে চাচ্ছি, সেই জন্য কিছু সংস্কার চাচ্ছি, নির্বাচনকে সংস্কার চাচ্ছি। তো আওয়ামী লীগ তো মানে নির্দলীয় নির্বাচনের জায়গায় তাদের দল থেকে নির্বাচন করেছে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারেনি, এটি যেমন স্বীকৃত। ঠিক এই মুহূর্তে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে প্রশ্ন এসেছে যে অনেকে বলছেন যে আওয়ামী লীগকে আসলে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হোক। সেই ক্ষেত্রে আমাদের যে সংস্কারের কথা বলছিলাম, সেই সংস্কার কতটুকু হলো? যদি একটি বড় দল এরকম নিষিদ্ধের কাতারে পড়েই যায় এই আলোচনায় বা জনমতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনী সংস্কারটি আসলে কত দূরে হলো? ধন্যবাদ। নির্বাচনটি কবে হবে, কিভাবে হবে আমরা তো জানি না কিছু। কে করবে? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করার, কিন্তু তারা কিভাবে করবে? তারা 6টি কমিশন করেছে, তার মধ্যে একটি নির্বাচন সংক্রান্ত কমিশন, একটি সংবিধান সংক্রান্ত কমিশন। তাহলে এই কমিশনের রিপোর্ট দিবে, এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে, আলোচনার পর একটা কাঠামো দাঁড়াবে, সেই কাঠামো কিভাবে নির্বাচন করবে। সুতরাং আজকেই আওয়ামী লীগ নিষিদ্ধ মানে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, নির্বাচনেরই তো দেখা নেই। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে 18 মাসের যে এই নির্বাচনী প্রক্রিয়াটা মানে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া 18 মাসের উদ্দেশ্যে আর শেষ করা উচিত। এর মধ্যে একটি ভালো দিক যে সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি একটা চাপ থাকবে যে 18 মাসের মধ্যে যাতে এটা শেষ হয়। তাহলে আমরা 18 মাস অপেক্ষা করি, তারপর কি রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ দেখা যায়। আমি মনে করি যে রাজনৈতিক প্রক্রিয়া একটা, গণতান্ত্রিক প্রক্রিয়া আর রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে বিচারিক বিষয়টি না। হ্যাঁ, অপরাধ ট্রাইব্যুনালে এর আগে অপরাধ ট্রাইব্যুনাল তো জামাতের অনেক নেতার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, জামাত তো নিষিদ্ধ হয়নি। এবং বরং সরকার, আওয়ামী লীগ সরকার শেষ মুহূর্তে নিষিদ্ধ করতে যেয়ে কিন্তু আরও বিপাকে পড়েছে। সুতরাং কাউকে নিষিদ্ধ করলে তার ফল কি হবে সেটি আমাদের ইতিহাসে অনেকবার দেখা গেছে। অনেক দল এভাবে নিষিদ্ধ করা হয়েছে। কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এসে কমিউনিস্ট পার্টি আর ডেমোক্রেটিক লীগ এই দুইটাকে নিষিদ্ধ করলো, দুই মেরুর দুই দলকে, যাতে তাকে কেউ দায়ী না করতে পারে যে পুরোপুরি ডানপন্থী হয়ে গেছে বা পুরোপুরি বামপন্থী হয়ে গেছে। তো এর নানা কৌশল থাকে রাষ্ট্রের যারা আসে। মনে হচ্ছে যে বাংলাদেশে শান্তি চাই, শান্তি মানে জনগণের শান্তি। এবং আমরা এই রাজনৈতিক সংস্কার নিয়ে এত কিছু বলছি, অর্থনৈতিক সংস্কারটা হচ্ছে কিনা, আর সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্য, তার যে মৌলিক চাহিদা পূরণ করতে পারছে কিনা, তার আয় বাড়ছে কিনা, তার ঢাকা শহরে চলাচল যানজট কমার কোনো লক্ষণ আছে কিনা, মানে
এগুলো হচ্ছে আমরা বলছি যে আওয়ামী লীগ সরকারে আমলে লাখ লাখ কোটি টাকা পাচার টাকা হয়ে গেছে। না পাচার ফেরত আনার চেষ্টা হোক, এটা আমরা সমর্থন করি। আমরা চাই যে যারা পাচার করেছে পাচারকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আমি যেটা বলছি ঋণের কথা, আওয়ামী লীগ সরকার যে ঋণ ভারে দেশবাসীর উপর ঋণ চাপিয়ে গেছে, আমরা কি সেই ঋণ মুক্ত করার কোনো চেষ্টা করছি? না, আমরা আরও ঋণ নিচ্ছি। সুতরাং মানে সত্য যে কঠিনের ভালোবাসি না। এখন অন্তর্বর্তী সরকার কঠিনের ভালোবাসছে, আমরা চাই অন্তর্বর্তী যে তারা সরকার জনগণকে সামনে হয়তো কঠিনটা একটু বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার সেটা যতটুকু মনে হচ্ছে। সব সরকারের সময় কঠিন, তবে সমস্যা কার্পেটের নিচে রাখলে সমস্যাটা আরও বাড়ে। আর যদি সমস্যার সমাধানের চেষ্টা থাকে, এটা যে কোনো হতে পারে যে বাংলাদেশ খুব ধনী দেশ নয়, বাংলাদেশ গরিব দেশ। সুতরাং সবাই মিলেই এরকম একটি যে সমস্যার কথা বলছিলেন যে কার্পেটের নিচের সমস্যা, এরকম একটি সমস্যা আমরা দেখছি কিন্তু রোহিঙ্গা সংকট, যেটি রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে আছে এবং একটি বিশাল ব্যাপক পরিমাণের টাকা ডলার যুক্তরাষ্ট্র সাহায্য করবে রোহিঙ্গা সংকট নিরসনে। এখন আমি যেটি জানতে চাই, এবং ডক্টর ইউনূস কিন্তু জাতিসংঘের সম্মেলনের জন্য আহ্বান করেছে যে সব পক্ষকে নিয়ে সম্মেলনের আহ্বান করা। আমার যেটি জানার ইচ্ছা আপনাদের কাছ থেকে যে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে এবং বিদেশ থেকে কিন্তু অনেক টাকাই আসছে রোহিঙ্গাদেরকে, এখন সেই ক্ষেত্রে রোহিঙ্গা সংকট নিরসন, রোহিঙ্গা প্রত্যাবাসন, এই দুটো বিষয়ের পার্থক্যটা যদি আপনারা তুলে ধরেন, আমরা কি রোহিঙ্গাকে এই যে হিউজ পরিমাণ টাকা আসবে সেই টাকা দিয়ে খাইয়ে পরিয়ে এখানে রেখে দেব, নাকি আমাদের আসলে সংকটটি কোনটি যে কোনো মূল্যে তাদেরকে এই দেশ থেকে তার দেশে পাঠানো? সূচনা করুক। আমি এই জায়গাতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশকে কতটা সমর্থনের জায়গা? আমি নিশ্চিতভাবে যেটা বুঝি আর কি, যে এটা সংকট সমাধানের চাইতে বরং তাদের খাওয়া পড়ার জন্যই এই অর্থটা তারা বরাদ্দ করবে। নিশ্চয়ই আপনার এই টাকাটা মানে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মায়ানমারে ফিরে যাক, সেখানে খরচ হওয়ার কোনো কারণ আমি দেখি না। আরেকটা হলো যে তাদেরকে, আরেকটা হতে পারে যে কোনো তৃতীয় দেশে যদি তাদেরকে পাঠানো হয়, সেখানে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, সেটা হয়তো করা যেতে পারে। কিন্তু আমার কাছে আপাতত মনে হচ্ছে যে এটা এখানে মানে আমি যেটা শুনেছি যে রোহিঙ্গাদের খাওয়া পড়ানো এটা একটা বিরাট বার্ডেন সরকারের উপরে, এবং তারা যথেষ্ট পরিমাণে সাহায্যও বিভিন্ন সোর্স থেকে পাচ্ছিল না। সুতরাং এটা হয়তো একটা ওই জায়গাটা হয়তো সমস্যার সমাধান করবে আর কি। আমার বক্তব্য এইটুকুই আর কি বিষয়ে। আচ্ছা, আমরা আবারও বিরতির একটি সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নেব এবং বিরতি থেকে ফিরে সোহরাব হাসানের কাছে এই বিষয়টি বিশদ জানতে থাকবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখছিলেন ZSRM ইনসাইড পলিটিক্স। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো। দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি ZSRM ইনসাইড পলিটিক্সের বিরতি থেকে ফিরে। আমরা যে আলোচনাটি ছিলাম যে রোহিঙ্গা সংকট নিরসনে আজকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘকে সব পক্ষকে নিয়ে একটি সম্মেলন ডাকার জন্য আহ্বান জানিয়েছেন, এবং এছাড়া আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণের অর্থ সহযোগিতা করেছে। এটি নিয়ে ডক্টর সাব্বির আহমেদের সাথে কথা বলছিলাম। এই যে অর্থ সহযোগিতা এবং এই যে সম্মেলন, এবং গেল সরকার যে সরকারের পতন ঘটলো, সেই আওয়ামী লীগ সরকারও কিন্তু প্রায় 10 বছর আর একটু কম সময় ধরেই এই সংকট নিরসনের কথা বলছিল, প্রত্যাবাসনের কথা বলছিল। প্রথমে তাদেরকে আশ্রয় দেওয়া হলো। রোহিঙ্গাদের সংকট নিরসন এবং প্রত্যাবাসন দুটোর বিষয় জানতে চাই যে আসলে কি হচ্ছে, সংকট নিরসন বলতে কি বোঝাচ্ছে? এটা খুবই জটিল কঠিন সমস্যা বাংলাদেশের জন্য। এর সাথে ভূ রাজনীতি তো আছেই। আমাদের প্রধান উপদেষ্টা সব পক্ষ নিয়ে সম্মেলনের আহ্বান জানিয়েছেন, খুবই ভালো প্রস্তাব। কিন্তু এই সব পক্ষ একসঙ্গে হবে কিনা, এই সম্মেলন করতে রাজি হবে কিনা। একটা আমরা দেখেছি জাতিসংঘে রোহিঙ্গা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তাতে বেশিরভাগ সময় চীন, ভারত, মিয়ানমারের যে প্রধান দুই প্রতিবেশী, আমাদেরও প্রতিবেশী ভারত,
তারা হয় অনুপস্থিত থেকেছে, না হলে বিপক্ষে ভোট দিয়েছে। আর যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষেই ভোট দিয়েছে, অবস্থান নিয়েছে, দাবি জানিয়েছে, কিন্তু মিয়ানমার সরকার তো সেটি কর্ণপাত করেনি। এবং এখন যে সরকার আছে, যতদিন অং সান সু চি ছিল এক ধরনের তাকে চাপ দেওয়া, তাকে তার গণতান্ত্রিক তার মুখোশ উন্মোচনের কথা বলা, যে শান্তিতে, তিনিও তো নোবেল পুরস্কার পেয়েছেন, আর সুতরাং তাকে আমরা যে কথা যত জোরে বলতে পারতাম, এই সামরিক শাসন তো কোনো কিছুই আমলে নিচ্ছে না, নেবে না ধারণা করি। একমাত্র চীনের একটা প্রভাব আছে মিয়ানমারের উপর, কারণ চীনের সাহায্য সহযোগিতা ছাড়া এই সামরিক জান্তা থাকতে পারতো না। এমনকি দেখলাম যে সেখানে সামরিক জান্তা বিরোধী যে গণতান্ত্রিক শক্তি দিল্লি, আরাকান আর্মি বা এই ধরনের না, যারা আছে। ভারতের সরকার দিল্লিতে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটি তাদের ভূ রাজনৈতিক স্বার্থে। আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রথমত যে তারা যতদিন আছে তাদেরকে তো খাইয়ে পরিয়ে বাঁচাতে হবে, তারা এখানে যেহেতু আছে আমাদের অতিথি। এখন রোহিঙ্গারা প্রথম যখন আসছিলেন তখন আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা, জাতিসংঘের সহযোগিতা যে পরিমাণে পেয়েছিলাম সেটা কিন্তু কমে গেছে। অর্থাৎ বাংলাদেশ সরকারকেই তাদেরকে, বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণকে তাদের ব্যয়ভার অনেকখানি বহন করতে হয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে সহযোগিতার আশ্বাস দিয়েছে বা সহযোগিতার ঘোষণা দিয়েছে, সেটি আমাদের আপাতত একটা সাশ্রয় হবে, মানে আমরা স্বস্তি পাবো। কিন্তু তাদের ফেরত নেওয়া, কিন্তু টাকা দিয়ে তার ফেরত নেওয়া যাবে না, সেখানে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। বাধ্য করার ক্ষেত্রে সারা বিশ্ব যদি একমত হয়, এবং সেটি খুব কম ক্ষেত্রেই হয়, সারা বিশ্ব তো যুক্তরাষ্ট্র ছাড়া আপনার প্যালেস্টাইনের ব্যাপারে তো সারা বিশ্ব একমত যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো, আগ্রাসন তো বন্ধ হয় না। এখন আমরা কি অন্যের দয়ার উপর থাকবো, অন্যের বা এই অনন্তকাল এই সমস্যা বহন করব? আমি মনে করি যে সেটা করা উচিত নয়, বা কারো দয়ার উপর। আমাদের এক্ষেত্রে শক্ত অবস্থান নিতে হবে, জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে। আমরা যে কোনো বিষয়ে কোনো পক্ষ, কোনো দল যদি বলে তাদের প্রত্যাবাসনে আমরা ভারতের সাহায্য চাই, আরেক দল বলবে ভারতের সাহায্য চাই না, কোনো পক্ষ যদি বলে চীনের সাহায্য চাই, আরেক পক্ষ বলবে চীনের সাহায্য চাই না। আমাদের একটা অভিন্ন রোহিঙ্গাদের ব্যাপারে একটা অভিন্ন কৌশল গ্রহণ করতে হবে, যে কৌশল নিয়ে আমরা বিশ্বের সব রাষ্ট্রকে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সবাইকে বলবো যে এটি আমাদের আমাদের ন্যায়সঙ্গত দাবি, এই ন্যায়ের পক্ষে আপনাদেরকে থাকতে হবে। তখন তারা দেখা যাবে, এবং সম্মেলন হলে খুবই ভালো, কিন্তু সম্মেলন হওয়ার অদূর ভবিষ্যতে সম্মেলন হওয়ার সম্ভাবনা কম। ডক্টর সাব্বির আহমেদ, আমি এই যে সোহরাব হাসান যে স্বপ্নটি দেখেছেন যে সবাই আমরা এক হব, যদিও আমরা বেশিরভাগ সময় দেখি আমরা জাতির রাজনৈতিক দলগুলো বিভক্তিতেই খুব পছন্দ করে, তারা এক হতে পারে না। আরেকটি বিষয় হলো যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, ডক্টর ইউনূস তার সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, চীনের সম্পর্কটা আমরা সেইভাবে ডিফাইন না, কিন্তু এরপরও আসলে কি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের চাপ ব্যবহার করে রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব কিনা, প্রত্যাবাসন সম্ভব কিনা? এখন একটা সিচুয়েশন এখন নতুনভাবে সামনে এসছে, সেটা হলো যে আপনি জানেন যে বিগত সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন সম্পর্ক ছিল, বাট চীনের সাথে আমাদের সম্পর্কটা তখন বন্ধুত্বপূর্ণ ছিল আর কি। এখন বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট, দে আর মোর ইনক্লাইন টুয়ার্ডস ইউএসএ, যে কারণে আমি যতটুকু জানি যে চীন কিছুটা হলেও ক্ষুব্ধ বাংলাদেশের প্রতি। শুধু এই কারণে না, ভারতের কিছুদিন আগে যে ভারতের কাছে গেল, যখন আগের প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন, তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু বাংলাদেশের প্রতি বাংলাদেশের সাথে একটা সম্পর্কের একটা ফাটল তৈরি হয়েছিল চীনের সাথে। হ্যাঁ, চীনের সাথে। এখন এই সুযোগটাকে যদি বাংলাদেশ ম্যানিউভার করতে পারে, তারা যদি কাজে লাগাতে পারে, কাজে লাগিয়ে যদি চীনের সাথে বলে যে তোমরা আমাদেরকে এই ক্ষেত্রে সাহায্য করো, তো এইটা যে কতদূর এফেক্টিভ হবে
এটা আমরা মানে আমি বলতে পারছি না, তবে এটা একটা সুযোগ যে চীনকে তার পক্ষে কাজে লাগলো, যেটা সৌরভ ভাই বললেন যে আসলে এই সংকট সমাধানের জন্য একটা আন্তর্জাতিক প্রেশার দরকার, বিশ্ব জনমত, যে জনমতের কাছে মায়ানমার সরকার নথি স্বীকার করবে। কিন্তু সেটা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারও সেই কথাই বলে আসছে, কিন্তু সেটা হওয়ার পরেও সেটাও কিন্তু কাজ করছে না। এখন দেখার বিষয় যে এই ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার, তিনি যেটা বলছেন যে জাতিসংঘকে আহ্বান জানাচ্ছেন যে এই বিষয়ে একটা সম্মেলন করার, আমার এটা হয়তো চেষ্টা করে দেখতে পারেন। কারণ মানে জাতিসংঘের উদ্যোগে তার ধরেন জেনারেল অ্যাসেম্বলি বা সিকিউরিটি কাউন্সিলের বাইরে গিয়ে সেপারেট ভাবে যদি এই স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা নেগোসিয়েশনের চেষ্টা হয়তো করা যেতে পারে, যেখানে ভারত ইনভলভ থাকবে, চীন ইনভলভ থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ থাকবে, তো সেটা ফলপ্রসূ হবে কিনা সেটা তো অলরেডি আমরা আলোচনা করে দেখেছি যে তাদের উপর নির্ভর করে। এখানে ডিপেন্ড করে যে হাউ উই আর ডিপ্লোম্যাটিক্যালি, কিভাবে কূটনৈতিকভাবে জিনিসটাকে আমরা উপস্থাপন করছি, আমাদের এই নেগোসিয়েশনের এজেন্ডা কি হবে। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান আপনাকেও। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আজকে এ পর্যন্তই ছিল, আগামীকালকে আবার এই সময় ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন।